I think আজকে ফুল হবে আর কি। That means আমরা কাস্টমার রেজিস্ট্রেশন করেছিলাম এবং কাস্টমার রেজিস্ট্রেশন করলে যে লগ ইন হওয়ার কথা সেটা কি হচ্ছিল চেক করে দেখি। লগ ইন হচ্ছিল এবং লগ আউটের কাজটা আমি করতে বলেছিলাম এবং শিপিং ফর্মটা আসছিল। শিপিংটাও আমরা সেভ করেছিলাম আই থিঙ্ক। এই যে শিপিংটা সেভ করেছিলাম এবং আমরা পেমেন্ট ফর্মে নিয়ে যাচ্ছিলাম। বাট আমার যেখানে কাজ করার কথা সেটা হচ্ছে আমি যেখানে অ্যাকচুয়ালি কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে ইমেইলের পোর্শনটা, তাই না? ইমেল অ্যাড করার কথা। আরেকটা জিনিস এখানে আমি যেটা খেয়াল করেছি যে প্রবাবলি এখানে অ্যাজাক্সও ইমপ্লিমেন্ট করা হয় নাই। হ্যাঁ, আমরা অ্যাজাক্স শিখেছিলাম, বাট অ্যাজাক্সটা কিন্তু আমরা কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে কি ইমপ্লিমেন্ট করেছি? না। তো আমরা অ্যাজাক্স ইমপ্লিমেন্টেশনের কাজটাও একটু দেখতে চাচ্ছি। না, কার্টে অ্যাড করাই হয় অলরেডি। হ্যাঁ, কার্টে অ্যাডই করতে হয়। আচ্ছা, আমরা এখান থেকে লগ আউটের কাজটা আগে সেরে নেই। তো আমরা তো সুপার অ্যাডমিনে আসছি, আমরা যাবো কোথায়? মাস্টার। এই যে লগ আউটের কোডটা,
ফুল নেম ছিল না, আর কাস্টমার আইডি। সম্ভবত ফুল নেম রেখেছিলাম। চেক আউটে যখন যাচ্ছিলাম সেভ করার সময় এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম রাখছিলাম সেশনে, আর ওখান থেকে আমরা কাস্টমার আইডি রেখে দিয়েছিলাম। আমি যে কোনো জায়গা থেকেই যদি লগ আউট করি, আমি হোম পেজে চলে যাব, হোমে চলে আসি, বাট আমার কার্ড কিন্তু জীবিত আছে, তাই না? সো আমি চাচ্ছি যে চেক আউটে যখন আপনারা যাবেন, চেক আউটে গিয়ে এই যে ইমেল অ্যাড্রেসটা যখনই লিখবো, ইমেল অ্যাড্রেসটা লিখলেই ইয়ে হবে, ইমেল অ্যাড্রেস গুলো বলে দেবে। আমার এই জায়গায় বলবে অ্যাভেলেবেল অর অলরেডি এক্সিস্ট। আমরা আহ, যেটা বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখি, টাইপিং পিরিয়ডে সে অটোমেটিক বলে দেয় যে আমি ইমেল অ্যাড্রেস লিখে যখন আমি অন ব্লারে গিয়েছি, দ্যাট মিন্স আমি ট্যাবটা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়েছি, এটাকে বলা হয় অন ব্লার ইফেক্ট। তখনই সে ডেটাবেস থেকে সার্চ করে দেখে যে ইমেল অ্যাড্রেসটা আছে কিনা। ওই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু সে বলে দেয়, বলে না যে আগে থেকে অ্যাভেলেবেল অর এক্সিস্ট, ঠিক তেমনটাই আর কি। না, শিপিং অ্যাড্রেসে চলে আসবে। হ্যাঁ, ওইটা আমরা দেখাবো, ওই বিষয়গুলো আমাদের করতে হবে। তো আমি এখানে অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি আর কি। বুঝলাম, আলামিন একটু চা নিয়ে এসো তো, চারতলায়। অ্যাজাক্সের এই কোডগুলো স্ক্রিপ্টের পুরো অংশটা আমি কপি করে নিচ্ছি। পুরো অংশটা কপি করে নিয়ে আমাদের এই যে পেজটা আছে চেক আউট, অ্যাকচুয়ালি এই পেজটা কোনটা, এই অংশটুকু কপি করে আমরা আমাদের যে ইয়ে পোর্শনটা আছে
চেক আউট ফর্ম, এই যে কাস্টমার লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন, তাই না? কাস্টমার লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এই এখানে এসে আমরা স্ক্রিপ্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি এই মেক রিকোয়েস্ট ফাংশনটা ইউজ করব, বোঝা যাচ্ছে? মেক রিকোয়েস্ট ফাংশনটা ইউজ করব। এটার গিভেন টেক্সট বলতে কি হবে, আমাদের ইনপুট বক্স থেকে যে আমি আমার ইনপুট বক্সের মধ্যে যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা গিভেন টেক্সট দিব, আর অবজেক্ট আইডিটা হবে কি, আমি পাশে লিখে দেখাবো অ্যাভেলেবল অর অলরেডি এক্সিস্ট। ডেফিনেটলি সার্ভার পেজটা ডিফারেন্ট হবে, তাই না? সার্ভার পেজটা কিন্তু ডিফারেন্ট হবে। তো কোথা থেকে যাব, ইমেল অ্যাড্রেস, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস। আমি যখন ইমেল অ্যাড্রেসে আছি, ইমেল অ্যাড্রেস টাইপ করার পর আমি যখন এখান থেকে আসব অন ব্লার বলে একটা বিষয় আছে, আমি যখন অন ব্লার ইফেক্টে যাব, দ্যাট মিন্স আমি ইনপুট বক্সের মধ্যে ইমেল অ্যাড্রেসটা লিখেছি, তারপর একটা ট্যাব দিয়ে নিচে আসি। টাইপ করতে করতে কিন্তু সে সার্চ করবে না, টাইপ করতে করতে সার্চ করলে কি বারবার যেতে হবে এবং ডেটাবেস থেকে সার্চ করে আনতে হবে, এটা অনেক বেশি কি টাইম কনজিউমিং হবে এবং ইউজাররা কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে, এটা করতে হবে সে যখন লিখে ট্যাবটা প্রেস করে পরেরটাতে আসবে, তখনই আমার ওই ফাংশনটা কল হবে, অ্যাজাক্স ইনিশিয়েট হবে এবং এখানে এসে বলে দেবে অ্যাভেলেবল অর অলরেডি এক্সিস্ট। বোঝা যাচ্ছে? তো এর জন্য ফার্স্টে যেটা আমরা করব, ফাংশনটা কল করব অন ব্লারে। ফাংশনটা আমরা এখানে রেখে দিয়েছি, মেক রিকোয়েস্ট ফাংশন। প্যারামিটার দুইটা, গিভেন টেক্সট, দ্যাট মিন্স আমি যে ইমেল অ্যাড্রেসটা পাঠাচ্ছি সেটা, আর অবজেক্ট আইডি যেখানে রিটার্ন যাবে। তো ফার্স্ট যে প্যারামিটারটা এই ইনপুট বক্সের ভ্যালু এভাবে লিখতে হয়, is ডট ভ্যালু, এভাবে লিখলে এই ইনপুট বক্সের ভ্যালু চলে যাবে এখানে। আর সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে যেখানে ভ্যালুটা রিটার্ন আসবে, লাইক res রেজাল্ট। আমি যেটা করব, এই টিডিটার মধ্যেই এখানে একটা স্প্যান কল করব। স্প্যানের মধ্যে আমি স্প্যানের একটা আইডি সেট করছি, লাইক res। মানে এর ইনার HTML এ আমি পাঠিয়ে দিব কি রেজাল্টটা। তো মেক রিকোয়েস্ট আমাদের যে অ্যাজাক্স ফাংশনটা, এখানে আমরা ভ্যালু রিটার্ন করেছি, আর আমাদের যে ইউআরএলটা সেটা আমি এখন বানানোর চেষ্টা করছি।
আচ্ছা, তো এবার এই ইউআরএলটা আমাদের, এটা হবে কি আমার সার্ভার পেজ অ্যাড্রেস, তাই না? সার্ভার পেজ, সার্ভার পেজটা কিভাবে দিতে হয়, কোন একটা কন্ট্রোলারের ফাংশন হবে এটা, ইকো বেজ ইউআরএল, কন্ট্রোলারের নাম, ফাংশন কি অ্যাজাক্স ইমেল চেক, আর এই যে স্ল্যাশ দিলাম না, এরপর কনক্যাট করে দিলাম কি গিভেন টেক্সট, যেটা যেটা অ্যাকচুয়ালি তার প্যারামিটার, যেটা বোঝা যাচ্ছে, এটা হচ্ছে আমার বেস ইউআরএল, এটা কি আমার কন্ট্রোলার নেম, এটা ফাংশন নেম, আর তারপরে যেটা যাচ্ছে কি এটা ফাংশনের প্যারামিটার। প্যারামিটারটা কি হবে, গিভেন টেক্সট মানে কি আমি ইমেল অ্যাড্রেস আকারে যেটা লিখবো, সো আমি আমার ইমেল অ্যাড্রেসটাকে অ্যালার্ট করে দেখি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে কনক্যাট তো প্লাস, তো এটা অ্যালার্ট করি, কাজ করে কিনা দেখি। এখানে আমি ট্যাব দিয়েছি, সে আমার ইমেল অ্যাড্রেসটাকে নিয়ে আসছে, তার মানে দিস ডট ভ্যালু দিয়ে ইমেল অ্যাড্রেসটা মানে ইনপুট বক্সের ভ্যালু পাওয়া যায়। এখন আমাকে এই ফাংশনটা অ্যাজাক্স ইমেল চেক, এই ফাংশনটা লিখতে হবে, তাই না? চেক আউট কন্ট্রোলারে এই ফাংশনটা আমাকে লিখতে হবে, আর সে যে রেসপন্সটা পাঠাবে, তার মানে ওই ফাংশনের মধ্যে যা টাইপ করে ইকো দেয়া থাকবে, সেটাই কি হবে রেসপন্স টেক্সট আকারে চলে আসবে, এবং রেসপন্স টেক্সটটা বসবে কোথায়, অবজেক্ট আইডি তে। অবজেক্ট আইডি মানে কি আরইএস, অবজেক্ট আইডি মানে আমরা দেখিয়েছি কি আরইএস, একটি স্প্যানের মধ্যে যার আইডি হিসেবে বলা আছে আরইএস, তাই না? স্প্যানের মধ্যে আইডি হিসেবে বলা আছে আরইএস কে। আচ্ছা, নাও আমরা এই ফাংশনটা লেখার চেষ্টা করছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। নিয়ে নাও, বুঝলে, বাসার ওখান থেকে নিয়ে যাও, পরে ঠিক করে রাখো। নাও তো তুমি, না না, বাসা থেকে না না, তুমি বাসা থেকে নাও। হ্যাঁ হ্যাঁ, তো আমরা কন্ট্রোলার চেক আউটে অ্যাজাক্স ইমেল চেক ফাংশনটা লিখছি, প্যারামিটারটা কি ইমেল অ্যাড্রেস, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাজাক্স এর মাধ্যমে প্যারামিটারটা এসেছে।
তো এখন এই ইমেল অ্যাড্রেসটাই আমরা আনতে পারছি কিনা অ্যাজাক্স এর মাধ্যমে, আবার এটাকে রিটার্ন করে নিয়ে দেখি, তাই না? ডলার ইমেল অ্যাড্রেস, আমি যেটা করলাম যে ইমেল অ্যাড্রেসটা পাস হচ্ছে ওটাকে আমি রিটার্ন করছি, ইকো করে দিচ্ছি, তার মানে ওটাই আমার রেসপন্স টেক্সট আকারে চলে যাবে এবং এখানে দেখানোর কথা রুলস অনুযায়ী। চেক করি যে এই কাজটা হচ্ছে কিনা। এটা যদি দেই অ্যালার্ট হচ্ছে এবং ওটা আসছেও, খেয়াল করেছেন? আসছে। আমি একটা কাজ করি, ওটাকে লাল করে দেই, অ্যালার্টটাকে তো ডেফিনেটলি বন্ধ করব, অ্যালার্টটাকে বন্ধ করে দিচ্ছি। চেক আউট ফর্ম থেকে পাঠালাম, দেখেন ইমেল অ্যাড্রেসের এখানে আমি কি বলছি, অন ব্লার, অন ব্লারে আমি যখন ট্যাবটা সরিয়ে নিব বা কার্সরটা সরিয়ে নিব, ফাংশনটা কল হবে। ফার্স্ট প্যারামিটারটা কি, দিস ডট ভ্যালু, এই ইনপুট বক্সের ভ্যালু, তার মানে আমি যা লিখেছি ইমেল অ্যাড্রেসটা এটা ফার্স্ট প্যারামিটার, আর আরইএস এটা সেকেন্ড প্যারামিটার যেখানে ভ্যালু রিটার্ন আসে। অ্যাজাক্স দুইটা কাজ করে, ভ্যালু পাঠায় এবং কোথায় এসে বসবে সেটা তাকে মেনশন করে দিতে হয়। তো আমি এখানে একটা স্প্যান নিয়েছিলাম যার আইডি দিয়েছি আরইএস, এখানে এসে বসছে না রিটার্ন ভ্যালুটা, আর কি পাঠাচ্ছি আমার ইনপুট বক্সের ভ্যালু দিস ডট ভ্যালু। হ্যাঁ, প্যারামিটার আকারেও পাচ্ছে। আপাতত রেড মার্কস দিয়ে রাখি। তার মানে এখানে যেটা হচ্ছে দিস ডট ভ্যালু দিয়ে এই ইনপুট বক্সের ভ্যালুটা চলে যাচ্ছে কোথায়, আমার জাভা স্ক্রিপ্টের মেক রিকোয়েস্ট ফাংশনে। মেক রিকোয়েস্ট ফাংশনের ফার্স্ট প্যারামিটারের নাম কি, গিভেন টেক্সট, এটাই তো অ্যালার্ট করে রেখেছিলাম যে আমি ইনপুট বক্সে যা লিখছি সেটাই চলে আসে, এবং ওটাই আবার কি হচ্ছে আমার ফাংশনের প্যারামিটার, যেটা কনক্যাট করে পাঠানো হয়েছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, অ্যাজাক্স ইমেল চেক ফাংশনটাতে আমরা যাই, অ্যাজাক্স ইমেল চেক ফাংশনটাতে রিসিভ করেছি জাস্ট প্যারামিটারটা, রিসিভ করে ইকো করে দিয়েছি, তাহলে ওটাই আবার রিটার্ন করবে। চেক করি, এতটুকু লিখেছি, আসছে সাহিল ডট আলম, ওটাই আবার রিটার্ন করছে, বাট একটা প্রবলেম আছে, অ্যাট, যখনই অ্যাট লিখেছি কিছু নেই, সাহিল ডট আলমী আগের ভ্যালুটাই কিন্তু সে পাচ্ছে, তার মানে এই নতুন ভ্যালুটা সে পায় নাই। দেখেন মূল বিষয়টা হচ্ছে কি, আমি যখন এই পেজটাতে নতুন আসি, আমি এখান থেকে ট্যাব দিয়ে নিচে আসলাম, কোনো রিটার্ন নেই, তার মানে কোথাও কোনো একটা গন্ডগোল হয়েছে, রাইট? নরমালি এ ধরনের অ্যাকশন বা সিচুয়েশন কখন অ্যারাইজ করে, যখন স্ট্যাটাসে গরমিল হয়। আমি একটু চেক করি যে আমাদের স্ট্যাটাসটা কি, সরি এটা তো রেডি স্টেট, আমার স্ট্যাটাসটা চেক করি কি অবস্থা। দুইটা স্ট্যাটাস ছিল না, কি কি স্ট্যাটাস বলেন তো? একটা হচ্ছে 200 আর একটা হচ্ছে 401 404, এটা কি 400, এটা একটা অ্যাবনর্মাল অ্যাকশন স্ট্যাটাস, এটা অ্যাকচুয়ালি খুঁজেও পায় না এরকম না, আবার কি খুঁজে পেয়েছি এরকমও না, খুঁজে পেলে তো 200 হতো, আর খুঁজে না পেলে হতো কি 404, তার মানে সে যাকে খুঁজতে গিয়েছে ওই পর্যন্ত পৌঁছতেই পারে নাই। নরমালি 400 এর ইস্যু হচ্ছে যে সেই স্ট্যাটাস পর্যন্ত, দ্যাট মিন্স কমান্ড পর্যন্ত যেতেই পারে না। এর অর্থ হচ্ছে ইউআরএল এ এটার সলিউশন হচ্ছে আমরা যখনই কোনো ডাটা পাস করছি, এই যে ডাটাটা কি ইউআরএল দিয়ে যাচ্ছে না, আমরা গেট দিয়ে পাঠিয়েছি, ইউআরএল কিছু কিছু ক্যারেক্টার অ্যালাউ করে না, কোডিগনেটর ফ্রেমওয়ার্ক বাই ডিফল্ট এই @ সাইনটা অ্যালাউ করে না, এই কারণেই এই প্রবলেমটা হচ্ছে।
ও যদি র পিএইচপি তে করতাম তাহলে ঠিকই কাজ করতো, বাট এখন যখন আমি ফ্রেমওয়ার্কে করছি, কোডিগনেটর ফ্রেমওয়ার্ক কি করছে, আমার এই এর কোডটা অ্যালাউ করছে না। হ্যাঁ, ওই ইউআরএল এ এটাকে অ্যালাউ করছে না। তো আমরা অ্যালাউ করে দিয়ে আসি, তাহলে পাই কিনা একটু দেখি। কনফিগ এর মধ্যে config.php তে যদি সার্চ করি allowed is URL characters, এই যে এখানে permitted URI characters A to Z 0 to 9 till percentage dot colon underscore hyphen এগুলো থাকতে পারবে। আমি additional এর মধ্যে দিয়ে দিচ্ছি @ এবার চেক করি 200 পেয়েছে, এবং ইমেল অ্যাড্রেসটা আমরা দেখতেও পাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা তো এখানে যাব না, আমাদের দরকার কি ইমেল অ্যাড্রেসটা ডেটাবেস থেকে চেক করা, যেটা আছে কি নেই। থাকলে আমি বলবো অলরেডি এক্সিস্ট, আর না থাকলে আমি বলবো অ্যাভেলেবল। চেক করি। চেক আউট মডেল, চেক ইমেল অ্যাড্রেস। হ্যালো হ্যালো, কি বলছেন? কি বলছেন? হ্যাঁ বলেন। হ্যাঁ আছি, ভালো আছি। না আমি ওই অনেক এর মধ্যে দিয়ে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, বিজি অবস্থায় আছে, অনেক বিজি অবস্থায় আছে। চারতলাতে? না না, ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ও ওই ছোট তলাতে তো ফার্ম লেবার ওখানে না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কি বলেন? একটা বলে। হ্যাঁ হ্যাঁ, তো একটা ছেলে দরকার। দরকার, ঠিক আছে। হুম 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 হুম। তাহলে একটু দেখা করতে বলেন আমার সাথে, সিভিটা নিয়ে আমি একটু কথা বলি, তারপরে রেফার করা যাবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে করে থাকবেন তো আমি চেক করবো। ঠিক। চেক ইমেল অ্যাড্রেস, চেক করার জন্য আমরা যেন কি করি, সিলেক্ট করার করে যায়, তাই না? এটা কি হবে?
কাস্টমার ইমেল অ্যাড্রেস রোই তো রিটার্ন হবে, তাই না? চোখে ওটা আমি রেজাল্ট পাচ্ছি। রেজাল্টের মধ্যে যদি কিছু থাকে আমি বলছি ইফ এক কথা রেজাল্ট, তাহলে আমি ইকো বলছি ইমেল অলরেডি এক্সিস্ট। আর এলস যদি কোনো কিছু খুঁজে না পাই অ্যাভেলেবল, তাই না? তো দুইটা স্ট্যাটাস আমি রিটার্ন করলাম। ইকো করে দিতে হয় কিন্তু অ্যাজাক্স যা করে অলওয়েজ, সে সার্ভার পেজে যেটাকে এক্সিকিউশন পায় সেটাকে রিটার্ন করে নিয়ে যায়, তাই না? যা এক্সিকিউট করা সেটাকে রিটার্ন করে নিয়ে যায়। হ্যাঁ, এটা আরএস এর মধ্যে চলে যাবে। সো আমরা এবার চেক করি। অ্যালার্ট করা আছে, ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট। তার মানে এই ইমেল অ্যাড্রেসটা অলরেডি এক্সিস্ট বলছে। ইমেল অ্যাড্রেসটা অলরেডি এক্সিস্ট বলছে, রাইট? আমি যদি ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দেই, ইমেল অ্যাড্রেস অ্যাভেলেবল বলছে। এখন এটা কালারটা হয়তো আপনি চেঞ্জ করে কন্ডিশন অ্যাপ্লাই করে একবার লাল একবার হচ্ছে সবুজ এই কালারে অ্যাপ্লাই নিয়ে আসতে পারেন। বাট এখানে আরেকটা বিষয় একটু করতে হবে যে আমার ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট, বাট আমি এখান থেকে কি করতে পারছি একটা জিনিস খেয়াল করেন, ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট বাট আমার এই রেজিস্টার বাটনটা এখনো কি অ্যালাইভ কাজ করছে। সো এটা তো আমাকে হ্যান্ডেল করতে পারতে হবে। কি করতে হবে? এটাকে ডিসেবল করে দিতে হবে, ঠিক আছে? এটাকে ডিসেবল করে দিতে হবে। এই বাটনটার আইডি ধরে আমাকে ডিসেবল ট্রু ডিসেবল ফলসে আনতে হবে। হ্যাঁ, সো এটা কিভাবে করছি আমরা একটু দেখি, যে বাটনটাকে আমি কিভাবে ডিসেবল করছি। আমি আমাদের এই রেজিস্টার বাটনের একটা আইডি দিয়ে দিই, কাস্টমার রেজিস্ট্রেশন আইডি RBTN, আমি বলছি আর বাটন, ঠিক আছে? তো এটাকে ডিসেবল করার কাজ আমার করতে হবে, সেটা হচ্ছে এভাবে, এই ইফ এর মধ্যে থেকে আমরা করব, আমি চেক করব কন্ডিশন ধরে যে রেসপন্স টেক্সটটা যদি ইকুয়াল ইকুয়াল হয়, ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট,
ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট এটা যদি রেসপন্স টেক্সট হয় তাহলে আমি কি করব document dot get element by id আইডিটার নাম কি আর btn dot disable equal true একটু চেক করি already exist still alive না বাটনটা ডিসেবল হয়ে গেছে বাট এখন যদি আমি এরকম করি স্টিল ডিসেবল তাই না স্টিল ডিসেবল সো এটা থেকে আমাকে ছুটকারা পেতে হবে হবে না তো সবসময় ডিসেবল থাকলে হবে না আমাকে আবার আরেকটা ইফ লিখতে হবে এলস দিলে হবে না এলস দিলে না হওয়ার মূল কারণ হচ্ছে আমার রেসপন্স টেক্সট এলস দিলেও তো হবে এলস দিলে হবে এলস দিলে কেন হবে আমি বলি আমি যদি কোনো কিছু না লিখেও চলে আসি তাহলে হবে ব্ল্যাঙ্ক রাখলে ওটা ডিসেবল করে নেবে হ্যাঁ ব্ল্যাঙ্ক রাখলে আমি ডিসেবল করে দিব বোঝা যাচ্ছে যেটা ব্ল্যাঙ্ক থাকলেও আমাকে বলবে যে তুই পাস রাইট ওইটা প্রোটেকশনের জন্য আমি ইফ দিচ্ছিলাম সেটা বোঝা যাচ্ছে অন্তত এটাকে নোট করে দিতে হবে এক্সএমএল ডট রেসপন্স টু নট এটা না হয় যে দ্যাট ইজ अवेलेबल থাকে আমাকে অলস কন্ডিশন যেগুলো ডিসেবল করতে হবে ইফের কন্ডিশন কথাটা বলতে যেখানে আপনি বলছেন না যে ইফ এক্সএমএল রেসপন্স টু ইকুয়াল টু ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট আমি যদি নট করে দিই তার মানে ইমেল অ্যাড্রেস আছে থাকলে ওটা ফলস করে দিলাম দেন ট্রু করে দিলাম বাকি সকল কিছু ট্রু এটাও করা যেতে পারে তাহলে স্যার ব্ল্যাঙ্ক থাকলে ওটাও স্যার কপি করে নেবে ওটা নিয়ে নেবে अवेलेबल বললে এটাকে কি বলবো ফলস ইমেল অ্যাড্রেস अवेलेबल বাটনটা দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক অ্যাড্রেস আছে চেক করুন ব্ল্যাঙ্ক দেখে আমরা ব্ল্যাঙ্ক থাকলে এরর ওটা হ্যান্ডেল করতে হবে এটা কোড লেখা হয় না ব্ল্যাঙ্ক রাখলে তো আমি তো প্যারামিটার পাস করতে যাচ্ছি আমার প্যারামিটার হচ্ছে আমি যখন ব্ল্যাঙ্ক লিখে দিয়েছি এই যে ইমেল অ্যাড্রেস আমার যখন ব্ল্যাঙ্ক আমি কি প্যারামিটার আকারে কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি কি ব্ল্যাঙ্ক সো গিভেন টেক্সটের মধ্যে কি আছে ব্ল্যাঙ্ক ফাংশনের প্যারামিটার কি অবস্থা ব্ল্যাঙ্ক বাট আমি ফাংশন যখন ডেফিনেশন দিয়েছি তখন এখানে কি আছে একটা প্যারামিটার আছে ওই যে এখান থেকে এররটা আসছে ওইটাই মিসিং আর্গুমেন্ট 1 তো আমাদের সলিউশনটা হচ্ছে সিম্পলি এখানে বলে দিতে হবে ইকুয়াল টু নাল যদি কোনো প্যারামিটার না আসে হ্যাঁ যদি কোনো প্যারামিটার না আসে এটাকে নাল ধরে নেবে তাহলেই দেখেন ঠিক আছে ঠিক আছে এটাকেও বলছে अवेलेबल
এটা বেস লোড দিলেই শুধু চলে যাবে। লাইক এখান থেকে যদি বলি ব্ল্যাঙ্ক করে দিয়ে ইমেল অ্যাড্রেসটাকে সে অ্যাভেলেবেল বলছে, ব্ল্যাঙ্ক ইমেল অ্যাড্রেসটাকে আমাকে এটাকে কি বলছে, কাস্টমার রেজিস্ট্রেশন করতে দিচ্ছে। এটা আমাকে আটকাতে হবে না, এটা আমাকে আটকাতে হবে। তার মানে আমাকে আটকানোর জন্য কি করতে হবে, নট ইকুয়াল দিস, তাহলে হবে কি ফলস, এলসি তো হবে, এলস কাজ করছে না, অ্যাভেলেবেল বাট ব্ল্যাঙ্ক রেসপন্স, তার মানে কি এটা ব্ল্যাঙ্ক নট ইকুয়াল ট্রু। তারপর স্যার আরেকটা জিনিস করা যাচ্ছে, একটা এন্ড একটা কন্ডিশন দেওয়া যাচ্ছে, এন্ড যদি ইমেল অ্যাড্রেস যদি ভুল হয় এবং নাল হয়, এটা করা যাচ্ছে। ভুল না, অলরেডি থাকে, এন্ড তো না, অর, অর লিখবো কি করে, না জানি, বাট আমার এখানে লেখা যায় না। হ্যাঁ, এন্টারের উপরে থাকে। অন স্ক্রিন বের করে তাহলে সুবিধা হবে। অন স্ক্রিন বের দিলে হয়ে যাবে। হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। না সব হ্যাঁ ভালো শিখতে পারলে অবশ্যই। হ্যাঁ 4টা বাজে, হ্যাঁ সবাই তাড়াতাড়ি যাও। হুম, ঠিক আছে। হ্যাঁ খুব সাবধানে যাও, রিক্সা ভুল করে দিও। সেটাই, যদি টানা যায় বাবার সাথে দিবে। और कोई স্যার আপনি এইভাবে না খুঁজে স্যার অন স্ক্রিন খুঁজে ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। ऑन स्क्रीन কোন শর্টকাট আছে না অন স্ক্রিনের জন্য, সামনের বাটনে সার্চ বাটনে এখানে উইন্ডোজে সার্চ আচ্ছা হ্যাঁ, কই আমার দরকার কোথায়, এখানে
এই গেট এটা শিফট, ঠিক আছে, ক্লোজ করবো কি দিয়ে? application ক্রস করে দিলে মাউস দিয়ে কোনটা ক্রস ফর রেসপন্স টেক্সট যদি ইকুয়াল নাল হয় তাহলে ফলস, আদারওয়াইজ ট্রু। ঠিক আছে, এবার চেক করি। ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট, তারপরে কিন্তু বাটন দেখা যাচ্ছে, স্টিল দেখা যাচ্ছে, তার মানে ফলসটা আর কাজই করছে না, অলওয়েজ ট্রুতেই যাচ্ছে। হ্যাঁ, ইফ দিয়েই করতে হবে। ইকুয়াল ইমেল অ্যাড্রেস ইকুয়াল দিস এত ইকুয়াল নাল, তাহলে এলস ইফ দেওয়া যায় না, যাই তো, নাল এলস। এবার চেক করি, অ্যাভেলেবেল, এটা ঠিক আছে। এটা কিন্তু আমার ডিসেবল হচ্ছে না, এটা অলরেডি অ্যাভেলেবেল বলছে। ব্ল্যাঙ্ক দিলেও তাহলে তো ল্যাপটপে দেখে না তো ওই কন্ডিশনটা চেঞ্জ করতে হবে স্যার। যেখান থেকে অ্যাভেলেবিলিটি চেক করা আছে ওইখানে কন্ডিশনটা চেক এখানেও এক্সিস্টও হচ্ছে না, কারণ কি? আচ্ছা, ডিসেবল তো এখানে ট্রু হতে হবে, ট্রু হতে হবে, এটা হতে হবে কি উল্টা হয়েছে। এটা কিন্তু আছেই, আবার এটা ঠিক আছে, কাজ করছে, রেজিস্টার ইউজার, বাট ব্ল্যাঙ্ক দিলে আর কাজ করছে না। না, ব্ল্যাঙ্ক দিলেও কাজ করছে, বাট অ্যাভেলেবেল হলেও সে কিন্তু ডিসেবল করে রাখছে। অ্যাভেলেবেল হলেও কিন্তু ডিসেবল হয়ে যাচ্ছে। তো আরেকটা জিনিস Depends. নাও থাকলে তো একটা ওয়ার্নিং আছে দিতে পারে যে ইমেল অ্যাড্রেস ক্যান নট বি নাল এই ধরনের মেসেজে এই জিনিসটা বলে পারে। আদারওয়াইজ তো একটা জিনিস হচ্ছে যে যেখান থেকে আমরা এটা জিনিস চেক করি ওইখানে এই কন্ডিশনটা চেঞ্জ করতে হবে।
সার্ভার স্ক্রিপ্টিং করে আটকানো যায়, ওয়ে আছে। ঠিক আছে, অ্যাভেলেবেল ঠিক আছে। ডিসেবল আছে, এটাও ঠিক আছে। তার মানে এক্সিস্ট হলে এরকম হচ্ছে, আর অ্যাভেলেবেল আর ব্ল্যাঙ্ক হলে আমরা অ্যালার্ট করব ভিন্ন ওয়ে। ঠিক আছে, এটাও হতে পারে। সো আমরা অ্যাজাক্স এর ইমপ্লিমেন্টেশনটা দেখলাম যে কিভাবে অ্যাজাক্স সার্চ করে এসে আমাকে মেসেজটা দিচ্ছে এবং বাটনটা ডিসেবল এনেবল করা যাচ্ছে। এরপরের টাস্কটা ছিল আমাদের ইমেল নিয়ে, তাই না? যে আমরা কাস্টমার সাইন আপ করার পরে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা ইমেলিং করব আর কি। আচ্ছা, আমরা আহ, যেটা বারবার বলছি যে ফার্স্ট কোয়ার্টারে এবং সেকেন্ড কোয়ার্টারে মনে হচ্ছিল ব্যাচ 15 মাস স্ট্রঙ্গার দ্যান ব্যাচ 14, মাস স্ট্রঙ্গার। আমাদের পারফরমেন্স খুবই স্লো ছিল, হ্যাঁ, ব্যাচ 14, বাট লাস্ট কোয়ার্টারে এসে মনে হচ্ছে তারা এগিয়ে গেছে। সেটা বুঝতে পেরেছেন? হবে স্যার, ইনশাল্লাহ আমি তো আশাবাদী অনেক। জি স্যার, বিষয়টা অনেক সহজ স্যার। অলরেডি স্যার আমার প্রজেক্টে এনভায়রনমেন্টে কাজ শেষ স্যার, এখন জাস্ট ইউজার এন্ডের কিছু কাজ করবো আর তো ওরা প্র্যাকটিস কোর্সে এগিয়ে গেছে। এখানে 2-4 জন ভালো করলে কিন্তু হবে না, করতে হবে কি সবার ভালো করতে হবে। ওভারঅল উপস্থিতি এবং বেসিক্যালি আমি প্রজেক্ট নিয়ে ইন্ডিভিজুয়াল আশাবাদী যে হপফুলি হয়তো সবাই প্রজেক্ট ভালো হতো। আমি কিন্তু ডেট বলে দিয়েছি, ফিক্সড ডেট বলে দিয়েছি 4 তারিখ, ডেডলাইন দিয়েছি, একটু জানিয়ে দেন যারা আসছে না বা আসছে। প্রজেক্টটা যেন ভালো করে, প্রজেক্ট ভালো করলে আমার একদম খুবই কনফিডেন্টলি বলছি যে আপনারা ভালো অবস্থায় পৌঁছে যাবেন। কনফিডেন্স লেভেলটা অনেক হাই হবে যে আপনি যে কোনো কাজ দিলে যেন আপনি করতে পারেন ওই অবস্থায় পৌঁছে যাবেন। বোঝা যাচ্ছে? প্রজেক্ট করতে হবে, এর কোনো মানে ব্যত্যয় নেই। আপনি ক্লাসে করছেন, ক্লাসে আসছেন না বা না আসছেন এটা পরের ব্যাপার, বাট আপনি যদি প্রজেক্ট ভালো করে করতে পারেন, ক্লাসে থাকাটা কিন্তু জরুরি, হ্যাঁ, রেগুলার ক্লাসে থাকাটা। আচ্ছা, আমি এবার যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে এখান থেকে সেভ কাস্টমার থেকে, কাস্টমার যখন সেভ হচ্ছে সেশনে, যখন তাকে সেট করে আমি রিডিরেক্ট করছি শিপিং এ, তার আগেই একটা ইমেল ফায়ার করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, যে ইমেল অ্যাড্রেসটা সে দেবে ওখানে একটা ইমেল যাবে।
তো একটু খেয়াল করেন, আমি একটা ইমেল পাঠানোর জন্য কাজ করছি আর কি। যখন কাস্টমার রেজিস্ট্রেশন হবে এবং সেশনে তাকে সেট করা হবে, শিপিং ফর্মে রিডিরেক্ট করার আগেই একটা ইমেল আমি কাস্টমারের কাছে পাঠাবো, যে ইমেল অ্যাড্রেস দিয়ে সে রেজিস্ট্রেশন করলো। ওই ইমেল অ্যাড্রেসের ভেতরে একটা
ভেরিফিকেশন কি থাকবে, ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা ভেরিফিকেশন কি থাকবে, ওই লিংকটা ক্লিক করলেই তার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ সে ইনঅ্যাক্টিভ। যদিও ই কমার্সে এ ধরনের কাজ করতে দেওয়া হয় না, ই কমার্সে এ ধরনের কাজ করতে দেওয়া হয় না, ই কমার্সে ডিরেক্ট অ্যাক্টিভ ইউজার হিসেবেই রাখা হয়। বাট আমরা যদি ভিন্ন ভিন্ন ধরনের সাইট নিয়ে কাজ করি সেই কেসে কিন্তু আমাদের হ্যাঁ আমাদের ওই অ্যাক্টিভেশন লিংক পাঠানোর কাজটা কিন্তু করতে হবে। তো একটা ইমেল পাঠানোর জন্য যে যে ইনফরমেশন গুলো দরকার, একটা ইমেল পাঠানোর জন্য যে যে ইনফরমেশন গুলো দরকার সেই ইনফরমেশন গুলো আমি একটা অ্যারেতে নিয়ে নিচ্ছি। প্রথমে দরকার কার কাছে যাবে, ফর্ম অ্যাড্রেস, সরি হ্যাঁ কার কাছে যাবে, ফর্ম অ্যাড্রেস, সরি সিস্টেম থেকে আমার সিস্টেম ইমেল অ্যাড্রেস, ফর্ম অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেস থেকে ইমেলটা পাস হবে। আর টু কার কাছে যাবে, টু অ্যাড্রেসটা কি, ডাটা ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে কাস্টমার সাইন আপ করছে। অ্যাডমিন ফুল নেম, এই বিষয়টা কি, আমরা এখন নরমালি দেখে থাকি যে ইমেলের নাম আসে, কে পাঠিয়েছে তার নাম আসে, ইমেল অ্যাড্রেসটা কিন্তু আসে না, কে পাঠিয়েছে তার নাম আসে, খেয়াল করেছেন, কে পাঠিয়েছে তার নাম আসে, ইমেল অ্যাড্রেসটা কিন্তু আসে না। তো এই নামটা আমাদের সেন্ডার নেম হিসেবে যাবে। হ্যাঁ ব্যাচ 15 না, ব্যাচ 15 সেন্ডার নেম হিসেবে যাবে, কমার্স ব্যাচ 15। যদিও বলছি অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, এ ধরনের একটা সাবজেক্ট যাবে, ই কমার্স ব্যাচ 15 অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, সাবজেক্টটা কি হবে, দিস ইমেল অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসটা দিয়ে রেজিস্ট্রেশন হলো, কাস্টমার যে ইমেল অ্যাড্রেসটা আমাকে প্রোভাইড করেছে ঠিক সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া হয়েছে। কাস্টমার যে ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করেছে ঠিক সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া হয়েছে। আর এখান থেকে পাসওয়ার্ডটা, তার ইমেলের মধ্যে আমরা পাসওয়ার্ডটা পাঠাবো যেটা অ্যাকচুয়ালি র পাসওয়ার্ড, তাই না, যে পাসওয়ার্ডটা পাঠানো হয়েছে সেই পাসওয়ার্ডটা দিব আর কি। কাস্টমারের আইডি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আইডিটা না পাঠালে আমি তাকে লিংক পাঠাতে পারবো না, অ্যাক্টিভেশন লিংকটা পাঠাতে হলে তাকে কি করতে হবে, আইডিটা জরুরি, কারণ আইডি ধরেই তো আমরা তার অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করব, বুঝা যাচ্ছে, আইডি ধরেই আমরা কিন্তু আমি তার অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করব। লাস্ট নেম, যেটা ধরে আমি তাকে সম্বোধন করব, ক্লিয়ার। কাস্টমার আইডি এখান থেকে পাচ্ছি, ও কাস্টমার আইডিটা আমাদের সেশন থেকে, যেহেতু এটা সেশনে রাখা হয়েছে, কাস্টমার আইডিটা আমি সেশন থেকে নিব, সেশনে রাখা হয় নাই সেভ করার সময়। হ্যালো, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সমস্যা নাই তো কোনো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে ওকে ঠিক আছে, ভালো থাকবেন। এবার বুঝতে পেরেছেন কাস্টমার আইডিটা কোথা থেকে আসলো, লাস্ট নেম, এই যে পুরো অ্যারেটা যেটা ক্রিয়েট করা হলো, সেন্ড ইমেল, মেইলার মডেল, একটা মডেল ক্রিয়েট করতে হবে এবং যার ভিতরে ফাংশনটা থাকবে কি, সেন্ড ইমেল,
যা ফার্স্ট প্যারামিটারটা কি আমার পুরো অ্যারেটা ইমেল পাঠানোর জন্য যাবতীয় ইনফরমেশন এখানে আছে। আর অ্যাক্টিভেশন ইমেল এটা মূলত একটা পেজের নাম যেটা অ্যাকচুয়ালি ইমেলের বডি আকারে যাবে। সো অ্যাক্টিভেশন ইমেলটা হচ্ছে একটা পেজের নাম, বডি, ইমেলের বডি, যেটা ইমেলের মানে একটা HTML পেজ বা একটা ডকুমেন্ট ফাইল, আমরা যখন ভিউ এর একটা ফাইল বলি না, ওই ভিউ এর ফাইলটা আমি ইমেলের বডি আকারে পাস করে দিই। কারণ আমি ভিউ এর মধ্যে কিন্তু সুন্দর করে একটা ইমেল রেডি করতে পারবো, পারবো না? একটা পেজ যেভাবে আমরা রেডি করতে পারি ওভাবেই একটা পেজ তৈরি করে ওই পেজটাই আমি ইমেলের বডি আকারে পাস করে দিতে পারবো। সো ইনফ্যাক্ট দুই ধরনের ইমেল দেওয়া হয়, একটা হচ্ছে টেক্সট ইমেল আর একটা হচ্ছে HTML ইমেল। হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি ওই যে আমরা কি বলা হয় এটাকে, আমরা নরমালি বলে থাকি ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর সময় যে ল্যান্ডিং পেজটা বা যে পেজটা বানানো হয়, হ্যাঁ, ক্লিপিং পাথ যেটাকে বলা হয়, ওই ইমেল মার্কেটিং এর যে পেজটা তৈরি করা হয় ওই পেজটা কিন্তু এখন HTML ইমেল আকারে যায়, যার মধ্যে ইমেজ থাকে বা টেক্সট থাকে বা আদার্স ইনফরমেশন গুলো স্ট্রাকচার করে দেয়া হয়। আচ্ছা, তো এই মডেলটা আমাদের তৈরি করতে হবে। মেইলার মডেল এবং ফাংশন হচ্ছে সেন্ড ইমেল। এটা তৈরি করা আছে একটা প্রজেক্টে, ব্যাস 13 এর প্রজেক্টের মধ্যে তৈরি করা আছে। আমি এটাকে নিয়ে ইউজ করছি সময়টা বাঁচানোর জন্য। অ্যাপ্লিকেশন মডেল, মেইলার মডেল, ঠিক আছে, মেইলার মডেল। আর ইমেলের বডিটাও বানানো আছে, ইমেলের বডিটাও বানানো আছে ব্যাচ 14 এর। ওখান থেকে আমি ইমেলের বডিটা নিয়ে আসি। ব্যাচ 14 এর মধ্যে মেইন স্ক্রিপ্ট নামে ফোল্ডারের মধ্যে অ্যাক্টিভেশন ইমেল, ফরগেট ইমেল, ইনভয়েস, সাকসেসফুল অ্যাক্টিভেশন। আমি জাস্ট এই পুরো ফোল্ডারটাই কপি করছি, মেল স্ক্রিপ্ট। এর ভেতরে সব মেলের বডি আছে। আমরা মনে করেন 10টা ইমেল পাঠাবো, আমার সিস্টেম থেকে 10টা ইমেল পাস হবে, তো সবগুলো ইমেলের বডি কোথায় রেখেছি? ভিউ এর মধ্যে মেল স্ক্রিপ্ট ফোল্ডারে। সেটা বোঝা যাচ্ছে? আমি একটা বডিকেই বারবার পাস করছি না, সুন্দর সুন্দর ইমেল তৈরি করে রেখেছি, ওই ইমেল গুলো যখন যেটা পাঠানোর দরকার সেটাই আমরা পাস করব। আমাদের প্রজেক্ট ওটাকে নিয়ে নিচ্ছি, ভিউ এর মধ্যে অ্যাপ্লিকেশন ভিউজ এর মধ্যে ইমেলের বডিটা আমি রেখে দিচ্ছি। মূলত আমরা পাস করব যে ইমেলটা বা ইমেলটা পাঠাবো সেটা হচ্ছে দিস ইমেল, অ্যাক্টিভেশন ইমেল। এই নামটাই কিন্তু আমরা প্যারামিটার আকারে পাস করেছি। যখন যে ইমেল পাঠাবো কন্ট্রোলার থেকে ওই ফাইলের নামটা বলে দিতে হবে। আবারও বলছি, আমি যখন যে ইমেল পাঠাবো, মনে করেন এখন কাস্টমার রেজিস্ট্রেশন হচ্ছে, তার কাছে কোন ইমেল যাবে? অ্যাক্টিভেশন ইমেল। আমি সে পাসওয়ার্ড ভুলে গেছে, সে পাসওয়ার্ড রিট্রিভ করে যাচ্ছে, তার কাছে কোন ইমেল যাবে? পাসওয়ার্ড রিট্রিভ ইমেল, রাইট? আমি তার কাছে ইনভয়েস পাঠাচ্ছি, কোন ইমেল যাবে? ইনভয়েসের ইমেল, যে বডি গুলো বানানো আছে। সেটা বোঝা যাচ্ছে? সো আমি এখন পাঠাচ্ছি অ্যাক্টিভেশন ইমেল। সো আমি যে পেজটা বা স্ট্রিংটার নাম লিখেছি সেটাকে বলছি আমরা অ্যাক্টিভেশন ইমেল। আর এম ডাটাটা হচ্ছে যার ভেতরে আমার বেসিক ইনফরমেশন গুলো আছে। হ্যাঁ, হ্যাঁ, এই মডেলটা আমাকে নিয়ে নিতে হবে। মেইলার মডেলটা আমাদের কনফিগে অটো লোড সেগমেন্টে লোড করে দিতে হবে। বলছি আমি মেইলার
সো চেক আউট থেকে যখন ইমেলটা সেন্ড হবে, আমার বলছি মেইল আর মডেল, আমি মডেল হিসেবে মেইল আর মডেলটা লোড করেছি। মেইল আর মডেলের সেন্ড ইমেল ফাংশনটাতে আসি। এখানে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাচ্ছি যে আমরা যখন কোডিং করব, কোডের স্ট্যান্ডার্ড অত্যন্ত ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেউ একজন একটা কাজ 3 ঘন্টায় করছে, অন্য আরেকজন ওই কাজটাই 4 ঘন্টাতে করছে। বাট যিনি 4 ঘন্টায় করছেন বা করেছেন, যিনি কোডটা দেখছেন বা রিড করছেন, তার কোডটা পড়তে অনেক সহজ মনে হচ্ছে এবং পড়তে পারছে। 3 ঘন্টায় করা কোডটা তার বুঝতে কষ্ট হচ্ছে, রাইট? কোনো একজন ইনস্ট্রাক্টর মনে করেন, যিনি ইন্টারভিউ বা টেকনিক্যাল সেশন এক্সিকিউট করছেন, দুজনের মধ্যে থেকে যদি কাউকে চুজ করতে বলা হয়, তাহলে যে 4 ঘন্টায় কোডটা লিখেছেন এবং কোডটা রিডেবল, তাকেই সে পিক করবে। সময়টার জায়গায় সে তার রিউজেবিলিটি এবং কোড স্ট্যান্ডার্ডটাকে বেশি প্রায়োরিটি দেবে। তার টেকনিক স্কিলের উপরেও, সে তার টেকনিক দিয়ে স্কিল দিয়ে খুব তাড়াতাড়ি কাজটা করেছে, বাট তার কোডটা আনরিডেবল, আনম্যানেজেবল, তাই না? যখন প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট ম্যানেজ করতে যাবে, ওই কোডটুকু কি তার কাছে বোধগম্য হবে না, বা নতুন ডেভেলপার এসে ওই কোডটুকু সহজে বুঝতে পারবে না। সো রিডেবল কোডই বেশি প্রায়োরিটি দেয়া হয়। সো কোড স্ট্যান্ডার্ড করার জন্য কোডে কমেন্টস করাটা অত্যন্ত জরুরি। একটু খেয়াল করেন, আমি এই ইমেলটাকে একটা রুলস অনুযায়ী কমেন্টস করেছি, প্রতিটা ফাংশনে যেটা রাখতে হয়। যখন আপনি প্রজেক্ট ওয়ার্কে যাবেন, প্রফেশনাল প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন দেখবেন যেন আপনার সিনিয়ররা আপনার কোডগুলোকে কমেন্টস করতে বলছে, প্রতিটা ফাংশন কমেন্ট আউট করতে বলছে। ঠিক এভাবে লিখা হয়, ফাংশনটার নাম, তারপরে কে লিখেছে, @author, প্যারামিটার কি কি আছে, ডাটা, ইনফরমেশন টু প্লেস ইন দ্য মেইল, টেমপ্লেট নেম, রাইট, HTML টেমপ্লেট টু ইউজ ইন মেইল বডি। তার মানে কি, প্যারামিটার দেখেই সে বুঝতে পারছে অ্যাকচুয়ালি বিষয়টা কি। এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না, সো রিটার্ন নান। এটাকে মডিফাই করা হয়েছে, কে মডিফাই করেছে তার নামটা লিখে রাখা হচ্ছে, ডেট, কবে মডিফাই করেছে সেই সময়টাও লিখে রাখা হচ্ছে। বোঝাতে পেরেছি? তো সে কে ক্রিয়েট করেছে, কে মডিফাই করেছে, কখন মডিফাই করেছে, ফাংশনের নাম, ফাংশনের প্যারামিটার, কোন প্যারামিটারের কি কাজ, আউটপুট রিটার্ন করে কিনা, রিটার্ন করলে কি রিটার্ন করে, এগুলো সব কিন্তু ডকুমেন্ট আকারে লিখে রাখতে হবে। তো সব ফাংশনের উপরে সব ফাংশনের উপরে, কন্ট্রোলার এবং মডেলের সব ফাংশনের উপরে এই ধরনের ডকুমেন্টেশনটা জরুরি। আমি কিছু না লিখি, কে লিখেছে সেটা মেনশন করলেও কিন্তু হয়, এবং প্যারামিটার গুলো কি কাজ করছে সেটা যদি দেওয়া হয় আরো ভালো, রিডেবল করার জন্য। বোঝা যাচ্ছে? রাইট, তার জন্য অনেক ইজি হবে বিষয়টা। এবার আসি এখানে, তো সেন্ড ইমেলে প্রথম প্যারামিটারটা হচ্ছে ডাটা, দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে $, টেমপ্লেট নেম। এটাই কি অ্যাক্টিভেশন ইমেল না? আর ডাটার মধ্যে কি আছে? এম ডাটা। হ্যাঁ, এম ডাটার মধ্যে কি আছে? ফর্ম অ্যাড্রেস, অ্যাডমিন ফুল নেম, টু অ্যাড্রেস, সাবজেক্ট, তাই না? তারপরে হচ্ছে পাসওয়ার্ড, এই বিষয়গুলো আছে। ভিতরে আসে, ভিতরে আসে। সো আর কি আছে একটু দেখে নেই। সাবজেক্ট, পাসওয়ার্ড, কাস্টমার আইডি, লাস্ট নেম। আসেন আসেন। ও ব্যাচ 9 এর স্টুডেন্ট, ব্যাচ 10 এর স্টুডেন্ট ছিল, জেন সার্টিফাইড হয়েছে। হ্যাঁ, জেন কত রূপক স্যার? পিএইচপি কত রূপক? 5.5।
হ্যাঁ হ্যাঁ মাস দুয়েক হয়েছে, দুই তিন মাস মতো হয়েছে। আমার টিমে নিয়ে নিব চিন্তা করছি। আপনার কোন টিম স্যার? ট্রেনিং পুলে নিয়ে নিব। ও ও সপ্তাহে 3 দিন অফিস করে, পার্ট টাইম এক জায়গায় জব করছে, জিআরই করছে, পার্ট টাইম জব করছে, সপ্তাহে 3 দিন 22,000 টাকা স্যালারি, 4 দিন অফ, মানে 4 দিন সে যাচ্ছে না, 4 দিন অন্য কাজে। হ্যাঁ জাস্ট 3 দিনের একটা জায়গায় পার্ট টাইম জবই করে, আপাতত করছে না। দুটো ফ্রেমওয়ার্ক জানে, ল্যারাভেলটা সে শিখে ফেলেছে, কোডিনেটর আমার কাছ থেকে শিখে। তো ওখানেও চালাতে পারবে, আমার সাথে কাজ করতে পারবে। আচ্ছা, ইমেলিং এর জন্য ইমেল ফিচারটা নিয়ে অ্যাকচুয়ালি একটু প্রসেসে যাচ্ছি। তো এখান থেকে আমাদের মডেলটা, মেইলার মডেলে যদি যাই, এই ডাটার মধ্যে কি আছে? ফর্ম অ্যাড্রেস আছে, অ্যাডমিন ফুল নেম আছে, টু অ্যাড্রেস আছে, সাবজেক্ট আছে, আবার ডাটার মধ্যে লাস্ট নেম আছে, পাসওয়ার্ড আছে, কাস্টমার আইডি আছে, এগুলো আছে না? আচ্ছা একটু খেয়াল করেন, আমি একটা লাইব্রেরি লোড করেছি মেল। আমরা এর আগে কি লাইব্রেরি ইউজ দেখেছি না? কার্ট লাইব্রেরির ইউজ দেখেছি, সেশন লাইব্রেরির ইউজ দেখেছি। হ্যাঁ, কার্ট লাইব্রেরি ধরনের একটা লাইব্রেরি আছে ইমেল। আমি প্রথমে তাকে লোড করে নিচ্ছি, দিস লোড লাইব্রেরি বলে আমি আমার ইমেল লাইব্রেরিটা লোড করে নিচ্ছি। তারপরে সেট করছি মেইলের টাইপ এইচটিএমএল অর টেক্সট, এইচটিএমএল ইমেল। ওকে, তারপরে আমি বলছি ফর্ম অ্যাড্রেস, ফর্ম অ্যাড্রেসে ফর্মের অ্যাড্রেস কমা দিয়ে ফুল নেমও বলতে হয়। ফর্ম অ্যাড্রেসে কমা দিয়ে ফর্ম অ্যাড্রেস, ডাটা ফর্ম অ্যাড্রেস এবং কমা দিয়ে বলতে হয় অ্যাডমিন ফুল নেম। বোঝা যাচ্ছে? অ্যাডমিন ফুল নেম। তো ডাটা ফর্ম অ্যাড্রেস কমা দিয়ে ডাটা অ্যাডমিন ফুল নেম, তার মানে কি এই ফর্ম অ্যাড্রেসে যাবে এবং নেমটা দেখাবে কি এই নামটা। টু অ্যাড্রেস, এটা ডাটার মধ্যে টু অ্যাড্রেস আছে না, কোথায় ইমেলটা যাবে, কার কাছে, আমি রেজিস্ট্রেশন করছি, আমার কাছে ইমেল আসবে। ওকে, হ্যাঁ না আমি তো এখানে এটাকে ডাটা বলেছি, তো মার্জ হয়ে যাবে। এম ডাটাটা এখানে এসে কি হয়েছে? ডাটা। আর ওখানে অ্যাক্টিভেশন ইমেলের পেজটা কি হয়েছে? টেমপ্লেট নেম। এবার একটা জিনিস খেয়াল করেন, সাবজেক্টও বসানো হলো, আমি বডির মধ্যে লোড করে দিচ্ছি একটা পেজের নাম, দিস লোড ভিউ মেল স্ক্রিপ্ট টেমপ্লেট নেম। হ্যাঁ, দিস লোড ভিউ মেল স্ক্রিপ্ট টেমপ্লেট নেম, বোঝা যাচ্ছে? টেমপ্লেট নেম, টেমপ্লেট নেমটা মানে কি? অ্যাক্টিভেশন ইমেল যার ভেতরে ডাটা পাস হচ্ছে আর ট্রু, তার মানে ওই পেজটা লোড হয়ে এসে কোথায় বসে যাচ্ছে? লোড হয়ে এসে বডিতে বসে যাচ্ছে। সো মেল স্ক্রিপ্টের টেমপ্লেট নেম, টেমপ্লেট নেমের মধ্যে কি আছে? অ্যাক্টিভেশন ইমেল, তাই না? টেমপ্লেট নেমের মধ্যে আছে অ্যাক্টিভেশন ইমেল। সো আমি অ্যাক্টিভেশন ইমেলে যাচ্ছি, ভিউ মেল স্ক্রিপ্ট অ্যাক্টিভেশন ইমেল। এবার এখানে এসেছি, আমি বলবো এরকম, এই লাইনটুকু আমি একটু পরে আসি। হ্যালো লাস্ট নেম, তার নাম দিয়ে সম্বোধন করব, তোমার ইউজার আইডি, তোমার ইমেল অ্যাড্রেসটা, পাসওয়ার্ড হচ্ছে তার পাসওয়ার্ডটা, দেন টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট ক্লিক দ্য লিংক বিলো। আমি তার অ্যাকাউন্ট লিংকটা ক্লিক করতে বলছি, যে নিচের লিংকটা দেওয়া হচ্ছে সেটাকে ক্লিক করলে তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হবে। এখন আমি যদি এই যে আইডিটা, যেটা অ্যাকচুয়ালি কাস্টমার আইডি, সরাসরি কাস্টমার আইডিটা দিয়ে দেয়, তাহলে কি আমাদের কোডটা ওপেন হয়ে গেল না? নরমালি আমাদের কাছে যখন কোন অ্যাক্টিভেশন লিংক আসে, তখন কি লম্বা একটা লিংক আসে, ইজি ইজি ক্যারেক্টার থাকে, ওই আইডিটাকে র্যান্ডম নয়, আইডিটাকে এনক্রিপ্ট করে পাঠানো হয়, আইডিটাকে এনক্রিপ্ট করে পাঠানো হয়। সো ওই কাজটা আমরা এখানে করেছি, একটু খেয়াল করেন। আমাদের এনকোড নামে একটা লাইব্রেরি আছে, এনক্রিপ্ট নামে একটা লাইব্রেরি আছে, আমি একটু দেখাই লাইব্রেরিটা।
traveling to the mode of the I want to say sir, next মঙ্গলবার ক্লাস হবে না বৃহস্পতিবার সকল মঙ্গলবার হ্যাঁ নেক্সট মঙ্গলবার ক্যান্সেল স্যার হ্যাঁ আর বৃহস্পতিবার এর পরের মঙ্গলবার সবগুলোই ক্যান্সেল। যত মঙ্গলবার আছে সব মঙ্গলবার ক্যান্সেল হ্যাঁ কারণ আমাদের আর যে 6টা বা 7টা যে কয়েকটা ক্লাস করি না কেন মঙ্গলবারে ক্লাস হবে না, রবি বৃহস্পতি ক্লাস স্যার বৃহস্পতিবার ক্রিসমাস বন্ধ তারপরে ক্লাস হবে। ঢাকা বাইরে যাও স্যার ঢাকা বাইরে যাও আর ইউনিভার্সাল স্যার 3 দিন ছুটি স্যার তাহলে স্যার ইয়ে করুন স্যার যদি সমস্যা হয় তাহলে আমার স্যার 3 দিন ছুটি স্যার ঢাকা বাইরে স্যার 3 দিন ছুটি এটি স্যার অনেকে 3 দিন ছুটি তো সেক্ষেত্রে স্যার এই মঙ্গলবার ক্লাসটা নিয়ে স্যার আমরা তাহলে ওই বিশ্বদের ক্লাসটা করতে যদি ওভারল্যাপ করা স্যার 3 দিন ছুটি তো স্যার স্যার কনসিডার করতে অনেকে স্যার রিকোয়েস্ট চাকরি দিবে স্যার হ্যাঁ মানে 3 দিন ছুটি অনেকে মিলে ভাবির কথা দিয়ে আসতে যাবে encrypt that function that building function that is encode encode স্যার ইমেলের নিচে তো স্যার মনে আছে উপর থেকে 5 বার শোনা পড়ছে এই যে এই যে এনকোড ডিকোড। সো আমাদের লাইব্রেরিটার নাম কি এনক্রিপ্ট। সো এই লাইব্রেরিটা আমাকে লোড করে দিতে হবে অটো লোডে আমি এনক্রিপশনটাকে লোড করে দিলাম। ইমেলটা আমি ওখানেই লোড করেছি। ইমেল তো আর আমি একাধিকবার ইউজ করব না, একটা ফাংশন দিয়েই সবগুলো ইমেল যাবে। সো আলাদা করে আমি অটোমেটিক লোডে তাকে কেন রাখবো? ওভারহেডটা কি বেড়ে যাবে? ওভারহেডটা কমানোর জন্য আমি তাকে ওখানে দিয়ে দিয়েছি। আর এনক্রিপশনটা অনেক জায়গা থেকে ইউজ করার চান্স আছে। ইমেলের জন্য এনক্রিপ্ট হবে, আবার যখন অ্যাক্টিভেশন হবে তখন আবার ডিক্রিপ্ট হবে, অন্য কোথাও থেকে এনক্রিপ্ট করতে চাইতে পারি। সো অনেক জায়গা থেকে এনক্রিপশন হতে পারে। স্যার একটা কথা জিজ্ঞেস স্যার লাইব্রেরি স্যার আমরা এখন ওয়ান বাই ওয়ান দিচ্ছি স্যার এই লাইব্রেরিগুলো এরকম স্যার ওয়ান বাই ওয়ান লাইব্রেরি একবার যদি তো দিয়ে দিই কোনো সমস্যা হবে স্যার? মনে করেন যেটা আমার ধরো কাজে লাগলো না তাও আমি জানলাম 8-10 টাকা দিয়ে দিলাম। লোড করে রাখলে ওই যে লোডিং টাইমটা বেশি হবে। প্রবলেম বলতে লোডিং টাইমটা বেড়ে যাবে, এছাড়া কিছু না। তো আমি এনক্রিপ্টটাকে এখানে লোড করেছি অটো লোডে। আমাদের অ্যাক্টিভেশন ইমেলটা দেখছি, একটু খেয়াল করেন। এনকোডিংটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। এই কাস্টমার আইডিটাকে সে এনকোড করে ফেলবে। সে লম্বা একটা ক্যারেক্টার বানিয়ে ফেলবে এবং রাখবে কোথায়? ইএন কাস্টমার আইডি, এনক্রিপশন কাস্টমার আইডির মধ্যে। এরপরে আমি কি করছি? এনক্রিপ্টেড হওয়ার সময় কখনো কখনো এনক্রিপশনের মধ্যে এরকম স্ল্যাশ চলে আসে। স্ল্যাশটা ইউআরএল এর জন্য কি ইউআরআই সেগমেন্ট। একটা করে স্ল্যাশ পেলেই কি ইউআরএল সেগমেন্ট হয়ে যায়, একটা স্ল্যাশ পেলেই ইউআরএল সেগমেন্ট হয়ে যায়। ঠিক আছে? তো ওইসব কেসগুলোতে আমি যে কাজটা করব, এই স্ল্যাশটাকে আমি রিপ্লেস করছি %f2 দিয়ে। এটা যে কোনো কিছু দিয়ে হতে পারে। যখনই একটা এনক্রিপশন কোড আমি স্ট্রিং রিপ্লেস একটা বিল্ট ইন ফাংশন ইউজ করে এই %স্ল্যাশটাকে আমি %f2 দিয়ে রিপ্লেস করছি। এটা বিল্ট ইন ফাংশন। কাকে রিপ্লেস করতে হবে, কি দিয়ে রিপ্লেস করতে হবে, কোথায় রিপ্লেস করতে হবে, তিনটা প্যারামিটার। স্ট্রিং রিপ্লেস একটা বিল্ট ইন ফাংশন, strreplace রিপ্লেস, স্ট্রিং রিপ্লেস,
মানে স্ল্যাশ কে আমি রিপ্লেস করছি কি দিয়ে, পার্সেন্টেজ f2 দিয়ে। আর তার মধ্যে এই এনক্রিপ্টেড আইডিটাকে, এখন যে আইডিটা সেটা কি এনক্রিপ্টেড উইথ স্ল্যাশ কে কি করা হচ্ছে, রিপ্লেস করা হয়েছে। ওই আইডিটাই আমি এখানে ইউজ করেছি। দেখেন এ ট্যাগের দুইটা এ ট্যাগের মাঝখানে যেটা থাকবে, দুইটা এ ট্যাগের মাঝখানে যেটা থাকবে সেটা ভিজিবল ডিসপ্লে। আর ক্লিক করার পর কোথায় যাবে, চেক আউটের আপডেট কাস্টমার স্ট্যাটাস দেন আইডি, রাইট? এটা প্যারামিটার হিসেবে যাবে না? এটা বেস ইউআরএল, কন্ট্রোলার নেম, ফাংশন নেম, আর এটা হচ্ছে কি তার আইডি। বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা এখন যে কাজটা করব এটা একটু দেখি। মেইলার মডেল কোথায়? মেইলার মডেলে বডিটাকে আমি ইকো করে দিব আর এক্সিট করে দিব। মূলত যে কাজটা হবে সেটা হচ্ছে এরকম, যে আমি যখন মেসেজের মধ্যে বডিটা দিব, বডিটা মেসেজে চলে আসবে। আর ওইটা একটু ইয়ে, আমি তো চেয়েছিলাম ওই আউটলাইনটারই সাফার করতে। আউটলাইনটা রেখে দিতে পারি, ওটা আছে। আমি চেক করবো, তারপরে এটা একটা সফটওয়্যারের মধ্যে মুভ করবো, এটা অবশ্যই দিচ্ছি। আচ্ছা দেখেন, এই বডিটা চলে আসছে কোথায়, মেসেজে। মেসেজে সেট করার পর এই যে সেন্ড ফাংশনটা দেখছেন, এই ফাংশনের মাধ্যমে ইমেলটা সেন্ড হয়ে যাবে। যখন আমরা এটাকে লাইভে দিব, এই সেন্ড ফাংশনটা খুলে রাখবো। আমরা লোকাল সার্ভার নেই, লোকাল ইমেল সার্ভারটা অ্যাক্টিভ নেই, কারণ এটাকে ডিসেবল করে রেখেছি। আর বডিটাকে আমি ইকো করে দিলাম যে ইমেল হিসেবে কি যাবে। তো এখন আমি দেখি, যদি দেখি এখানে গিয়ে আমাদের ডেটাবেজে কাস্টমার আইডিটা কত, 2, এর পরে কত হবে 3, তাই না? ডেটাবেজে কাস্টমার আইডিটা এখন 2, এর পরে হবে 3। 3 কে এনক্রিপ্ট করে সে কি করে এটা একটু দেখতে চাচ্ছি এখন। ওকে, সো ইমেল অ্যাড্রেস আমি যখন একটা রেজিস্ট্রেশন করব এখান থেকে, প্রিন্স মুসা বলি। আচ্ছা, রাজীব কার নাম? আমার এক ফ্রেন্ডের নাম, সো আমি তার নাম নেই নাই, আমার ফ্রেন্ডের নাম নিয়েছি। নাম কি এক হতে পারে না? নাম ডেফিনেটলি একটা মতিউর রহমান তো বেশি সিম্পল নাম আছে, মতিউর রহমান আবার রাজের নামও আছে। হ্যাঁ, বুঝি নাই। একটা প্রিন্স মুসা ব্যাপারে কি একদম গবেষণার মধ্যে আছে, কিছুটা গবেষণায় আমার যেটা মনে হয়েছে এর মধ্যে কোনো একটা ঘাপলা আছে। প্রিন্স মুসাতে পুরোটাই গল্প, এটা গল্প। শোনা কথা তো শোনা কথা, লেখা কথাও ভুল কথা। গল্প সত্যি না। তার আনজিলার হওয়াটা এরকম ছিল, সে দুবাইতে গিয়ে ঠিক আছে স্যার, অনেক ভিতরে ভুল করতেছিল। অনেক ভিতরে কাজটা করে অঙ্ক না পারলে স্যার ঘুম ঘুম করে পাশেরটা দেখে অ্যান্সারটা ঠিকই বসে দিচ্ছে। আর হয়তো বা আগে বলে তার অ্যামাউন্টটা তো ট্রু, কিন্তু প্রেজেন্টেশনটা তো যে যার মতো করে করতেছে বা একটু আপনার যে ফেসবুকে অনেক দেখা যায় কিন্তু চিপ। দেখেন ইমেলের বডিটা দিস, এবং ইমেলের এই যে পুরোটাই কিন্তু আমার আইডি। স্ট্যাটাসের পর থেকে স্যার, স্ট্যাটাসের পর থেকে এটাই হচ্ছে আইডি, এনক্রিপ্ট হয়ে গেছে। আমাদের তো ইমেলের মধ্যে এরকমই ইউআরএল দেখি, তাই না? আর কিছু কিছু জায়গাতে দেখবেন যেন %f2 আসছে। এই যে %f2, তার মানে এই জায়গাটায় কি ছিল, স্ল্যাশ ছিল, এটাকে রিপ্লেস করেছে। আর স্ল্যাশ যদি ইউআরএল এ থাকে, এটা তো আমি ইউআরএল দিয়ে পাস করতে পারবো না, রিয়েল ডেটা পাবো না। বোঝা যাচ্ছে? এই জন্য এটাকে এনক্রিপ্ট করা হয়েছে। বোঝাতে পেরেছে? হ্যাঁ, আমাদের ডোমেইন অ্যাড্রেস, ফাংশন নেম, কন্ট্রোলার নেম, রিয়েল ডোমেইন অ্যাড্রেস এর নামটা আসবে। বুঝতে পেরেছেন? ওটা যখন এখানে ক্লিক করা হবে, এটাকে স্ট্রিং রিপ্লেস দিয়ে কনভার্ট করে
ডিকোড করে দেন আমি আপডেট করব। বোঝা যাচ্ছে? তাহলে আমরা এটাতে যাব চেক আউটে। চেক আউট কন্ট্রোলারে ফাংশনের নামটা আমরা কি লিখব? এই ব্যাটা রাজাঘাট তো বাঁচার জন্য এই কাজ। আর এই কিছু আর্মস ডিলিং করেছে। স্যার আরেকটা বিষয় আছে স্যার, ওই এটা যদি স্যার ফেক হইতো তাহলে স্যার ইয়াতে যে আমার যতটুকু মনে হয়েছে স্যার গ্রুপে দিয়ে দেবো স্যার 18-19 ব্যাচের সময় স্যার তোমার হয়তো আমি আসবো স্যার, এসে বলবো একদিন আমরা রিপোর্ট নিয়ে আসবো, এসে তখন করবো স্যার সত্যি মিথ্যা কিছু হইলো। আচ্ছা, আমাদের ফাংশনটার নাম কি চাচ্ছিলাম? আপডেট কাস্টমার স্ট্যাটাস। আমাদের ডেটাবেজে কি আছে? আমাদের আইডিটা কিন্তু এসেছে কাস্টমার আইডি 3। এখন পাবলিক ফাংশন হ্যাঁ ভিডিও অন আছে। স্ট্যাটাস জাস্ট আইডিটাই শো করছি। এখান থেকে যদি আমি ধরি আইডি, এটা কিন্তু এনক্রিপ্টেড উইথ রিপ্লেসড, এনক্রিপ্ট করা আবার রিপ্লেসও করা। এখন আমি এই রিপ্লেসটাকে আগে রিপ্লেস থেকে চেঞ্জ করে নিব আর কি, তাই না? আমি এটাকে ইএন কাস্টমার আইডি বলছি, এনক্রিপ্টেড কাস্টমার আইডি বলছি। এবং কিভাবে আমি এনক্রিপ্টটাকে রিপ্লেস করছি? এভাবে স্ট্রিং রিপ্লেসে এটা কি হবে? আইডি। দেখেন আমি প্রথমে এটাকে আইডি এটাকে কি বলছি? আইডিটা কি হবে? পার্সেন্টেজ F2, এটা রিপ্লেস হয়ে যাবে স্ল্যাশ দিয়ে এই আইডিটার মধ্যে থেকে। এখন এটা রিয়েলি কি এনক্রিপ্টেড? এটাকে যদি আমি আপনাদের দেখাই, আমরা কিন্তু দেখতে পাবো। এরপরে এনক্রিপ্টেড আইডিটাকে আমরা কি করব? এনকোড ডিকোড করব। ডিকোড ফাংশনটা কোথায় ছিল? এই যে কই নিচে স্যার নিচে আইটি এটা তো এনকোড। স্যার নিচে স্যার মাউসের পয়েন্টার বড় স্যার নিচে হ্যাঁ এটা ডিকোড। দিস এনক্রিপ্ট ডিকোড। সো এটাকে আমি ডিকোড করছি কাকে? এই এনক্রিপ্টেড কাস্টমার আইডিটাকে আমি এখন ডিকোড করে পাস করে নিয়ে যাচ্ছি কার মধ্যে? কাস্টমার আইডিতে। এখন আমি যদি দেখতে চাই আমার 3 আসার কথা, কাস্টমার আইডি 3 আসার কথা না? 3 আসার কথা। যদি আমি এটাতে ক্লিক করি তাহলে আমার এখানে 3 আসার কথা। এই লিংকের উপরে যদি আমি ক্লিক করি, এখানে কি বলা হচ্ছে? The URI you submit has disallowed characters. Really? এখানে একটা disallowed, কিছু disallowed character আছে, ইকুয়াল, কখনো কখনো প্লাস, এগুলো কিন্তু আমাদের URI সেগমেন্টে নেই। ওই যে allowed characters ওখানে কিন্তু নেই। তো আমরা যেখানে @ বসালাম config ফাইলে, এখানে আমরা
ইকুয়াল এবং প্লাস অ্যালাউ করে দিব। ঠিক আছে, তাহলে কনফিগ ফাইলে ইকুয়াল প্লাস অ্যালাউড করে ইউআরআই ক্যারেক্টারসটা আমরা পেয়ে গেলাম। এবার ক্লিক করি, দেখেন এটা হচ্ছে আমার এনক্রিপ্টেড, যেটা রিপ্লেস হয়েছে, যে পার্সেন্টেজ একটু স্ল্যাশে রিপ্লেস হয়েছে এবং এটা ডিকোড হয়ে 3 হয়েছে। সেটা বোঝা গেল। তারপরে আমরা কিন্তু সহজেই ওই 3টা নিয়ে তার স্ট্যাটাসটা আপডেট করে দিতে পারি। সো কিভাবে অ্যাক্টিভেশন লিংক পাঠাচ্ছি এবং কিভাবে এটাকে আমরা আবার আপডেটে নিয়ে আসছি সেটা কিন্তু বুঝলাম। ইমেলটা আমরা টেস্ট করব, লাইভে তুলবো, আজকে আর হচ্ছে না, আমি নেক্সট ক্লাসে এটাকে রাখছি এবং আপডেটের কাজটা করব।